আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, দ্যাট মিন্স ক্লাস নাম্বার 1। এই ক্লাসে আমরা এইচটিএমএল এর বেসিকটা শুরু করবো আর কি। হ্যাঁ, সবাই কাইন্ডলি একটু নিজেদেরকে মিউট করে রাখেন। ঠিক আছে। তো আমরা একটা ফোল্ডার নিয়েছি 257। এটা নেওয়া হয়েছে কেন? কারণ আমার আরো অনেক প্রজেক্ট আছে, এগুলোর সাথে সাথে আপনাদের ক্লাসগুলো মিলে না যায়, একটু আলাদা থাকে, সেজন্য হচ্ছে আমি আলাদাভাবে 257 ফোল্ডার নিয়েছি। এইটার ভেতরে হচ্ছে আমি আমার প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে প্রজেক্ট হিসাবে আমি এখানে তৈরি করব। সো প্রথমে আমাদেরকে প্রজেক্ট ফোল্ডার তৈরি করতে হবে। প্রজেক্ট ফোল্ডার জিনিসটা কি? হ্যালো ভাই, আমরা তো ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবো ক্লাস শেষে। হ্যাঁ, ভিডিওগুলো পেয়ে যাবেন। আচ্ছা, ওকে, প্রজেক্ট ফোল্ডার, এই এই ফোল্ডারটা কি? প্রজেক্ট ফোল্ডার বলতে আমরা বিশেষ কোনো ফোল্ডারকে বোঝাচ্ছি না। আমাদের কম্পিউটারে যে নর্মাল যে ফোল্ডার তৈরি করে সেটাই হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। ঠিক আছে, তবে এখানে প্রজেক্ট ফোল্ডার বলা হইতেছে কেন? আসলে আমরা প্রত্যেকটা ক্লাস আমরা ভেবে নিব যে এটা আমাদের প্রজেক্ট। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসকে সেই ক্লাসের কোডগুলো, যেমন ক্লাস 1 আর ক্লাস 2 যাতে আমরা আলাদা রাখতে পারি। সাপোজ ক্লাস 1 এর অনেকগুলো ফাইল, ক্লাস 2 এর অনেকগুলো ফাইল, এখন আপনি অনেক পরে যখন দেখতে আসবেন তখন আপনি বুঝবেন না যে কোনটা কোন ক্লাসের ফাইল বা কোনটা কোন প্রজেক্টের ফাইল। সাপোজ আমার এখানে ধরেন ক্রসবিম আছে, ডিজিটাল কিটস আছে। এখন এদের ভিতর তো আরো অনেক ফাইল আছে, যে দেখেন অনেক ফাইল আছে। ঠিক একইভাবে আমার ক্রসবিমের ভেতর আমার অনেক ফাইল আছে। তো এগুলো যদি আমি এই ফোল্ডারে ফোল্ডারে ভাগ ভাগ করে না রাখতাম, এই এত কিছু আর হচ্ছে এই এত কিছু একসাথে মিলে যেত, আমি বুঝতে পারতাম না যে কোনটা কোনটা। সেজন্য আমরা সকল কাজই হচ্ছে প্রজেক্ট অনুযায়ী ভাগ করে নিব। ওই প্রজেক্ট অনুযায়ী হচ্ছে ফোল্ডার করে তার ভিতরে হচ্ছে আমাদের কাজের ফাইলগুলো থাকবে। সো আজকে যেহেতু ক্লাস 1, তাহলে আমি একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করি, ক্লাস 1। ঠিক আছে, এইটার ভেতরে আমাদের ক্লাস 1 এর যাবতীয় সকল কিছু থাকবে। সাপোজ আপনি একটা প্রজেক্ট পেলেন এবিসিডি, তো আপনি এবিসিডি প্রজেক্টটা যখন শুরু করবেন তখন আপনি এবিসিডি নামে একটা ফোল্ডার তৈরি করে নেবেন, তারপর হচ্ছে ওইটার ভেতরে আপনার কাজ শুরু করবেন। ওকে, সো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে এখানে আমি আমাদের কোর্সটা একটু ওপেন করি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। এই যে প্রথমে আমরা, আচ্ছা ইন্ট্রোডাকশন তো আমরা দিছি অনেক, আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস সম্পর্কে জানলাম, প্রজেক্ট ফোল্ডার সম্পর্কে জানলাম। এবার হচ্ছে আমরা এইচটিএমএল সম্পর্কে একটু জানি, যে এইচটিএমএল জিনিসটা কি, যেহেতু আজকে আমরা এইচটিএমএল শিখবো। আচ্ছা, এটা তো না, আচ্ছা এইটা মূলত আমি আপনাদের দেখানোর জন্য লিখছি, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আচ্ছা, এইচটিএমএল এইটা হচ্ছে একটা শর্ট ফর্ম। আমরা এই ওয়েব ডিজাইনে যা কিছু শিখবো, ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখেন নিজেদেরকে। আমরা ওয়েব ডিজাইনে যা কিছু শিখবো বেশিরভাগেরই দেখবেন যে শর্ট ফর্ম ইউজ করছে। সেজন্য আমরা যদি নিজে নিজে শিখতে যাই তখন আমাদের খুব অসুবিধা হয়। বাট আমরা যদি শর্ট ফর্ম গুলার ফুল ফর্মটা জেনে ফেলি, যদি অর্থটা বের করতে পারি, তাহলে আমাদের জন্য খুব একটা কঠিন লাগবে না। ঠিক আছে, এই ওয়েব ডিজাইনটা এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে, এবার আপনাদের কোনোভাবেই আমি মিউট করাতে পারতেছি না। ছিল আমার। হ্যাঁ, কেউ কিছু বলছেন? শুনতে পাইনি। একটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। আমাদের কয়েকজনে আমরা যারা 255 ব্যাচে ছিলাম, আমাদেরকে 257 ব্যাচে আনা হয়েছে। তো আমাদের তো অনেকখানি মানে সিএসএস পর্যন্ত পড়ানো হয়ে গিয়েছিল। তো আমরা কি এখন কি করব, যেহেতু এটা ফার্স্ট থেকে শুরু হচ্ছে আবার? আপনাদের সম্ভবত আমি 256 অ্যাড করে দিব। আমি আপনাদের ওই যিনি আপনাদেরকে অ্যাড করায় বিভিন্ন গ্রুপে, আমি ওনাকে বলছিলাম 256 অ্যাড করাইতে, বাট উনি আপনাদের 257 অ্যাড করাইছে। সো আপনারা চাইলে এখন লিভ নিতে পারেন, নেক্সট উইক থেকে যে ক্লাসগুলো হবে আপনারা 256 এ ক্লাস করবেন, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া আচ্ছা হ্যাঁ বলেন। ভাই, আমরা কি ল্যাপটপ নিয়ে বসবো নাকি ল্যাপটপ ছাড়াই বসবো? আপনারা ল্যাপটপ নিয়েই বসবেন, কিন্তু কোড করবেন না। প্রথমে আপনারা দেখবেন পুরো ক্লাস, তারপর হচ্ছে যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আমার ভিডিওটা সাথে রাখবেন, প্লাস কোডিং করতে বসবেন।
বাট ক্লাসটা ল্যাপটপে বা ডেস্কটপে করেন সবাই, কারণ মোবাইল অত ছোট স্ক্রিনে ক্লাস বুঝবেন না। আচ্ছা, ঠিক আছে। সো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচটিএমএল এর ফুল ফর্ম। এই ল্যাঙ্গুয়েজটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে শুধুমাত্র এই আমাদের ব্রাউজারে চিনতে পারে। আমাদের যে ব্রাউজার থাকবে ওরা এই ল্যাঙ্গুয়েজকে চিনতে পারে, আমাদের কম্পিউটার কিন্তু এই ল্যাঙ্গুয়েজকে চিনে না। আমাদের যে উইন্ডোজ আছে ও কিন্তু এইচটিএমএল কে চিনবে না। সেজন্য আপনি দেখবেন যখন আপনি নতুন কোনো একটা ফাইল তৈরি করতে যাবেন, যেমন আমি ক্লাস 1 এর ভিতরে একটা এইচটিএমএল ফাইল নিতে চাই, না আমাদের কাজ হচ্ছে এইচটিএমএল নিয়ে, তো আমাদের তো এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে, রাইট? আপনি যদি মিউজিক নিয়ে কাজ করেন তাহলে তো আপনার এমপি3 ফাইল নিয়ে কাজ করতে হবে। আবার আপনি যদি ধরেন যে ওই মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে তো আপনাকে একটা ডক ফাইল তৈরি করে নিতে হবে, ঠিক আছে? আর আপনি যখন এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করবেন তাহলে আমাদেরও তো এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে। আর এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা ব্রাউজার ছাড়া অন্য কেউ বোঝে না, সো আমাদের কম্পিউটার তো বোঝে না। দেখি আমাদের নিউতে এইচটিএমএল আছে কিনা। দেখেন আমাদের নিউতে কোনো এইচটিএমএল নাই। তার অর্থ হচ্ছে যে আমরা সরাসরি এইভাবে এইচটিএমএল ফাইলটা তৈরি করতে পারবো না। তাহলে আমরা তৈরি কিভাবে করব? ম্যানুয়াল ভাবে যদি আমরা তৈরি করতে চাই, অ্যাডভান্স টেক্সট এডিটর গুলোতে অটোমেটিক ভাবে তৈরি করা যায়, বাট ম্যানুয়াল ভাবে যদি তৈরি করতে চাই আমরা, আচ্ছা, যদি আমরা ম্যানুয়াল ভাবে তৈরি করতে চাই আমাদের এই এইচটিএমএল ফাইল, তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস আগে এনশিওর করতে হবে। সেটা হচ্ছে যে আমরা একটু ঘুরিয়ে হচ্ছে ফাইলটা তৈরি করব। প্রথমে হচ্ছে একটা টেক্সট ফাইল নিব, সেইটাকে আমরা এইচটিএমএল এ মানে কনভার্ট করতে হবে পরে, ঠিক আছে? সো আমরা প্রথমে একটা টেক্সট ফাইল নেই। এইচটিএমএল কিন্তু ওয়ান কাইন্ড অফ টেক্সট ফাইল। কিভাবে? এখানে তো আমরা লেখালেখি করব, টেক্সট ডকুমেন্টে যেমন লেখালেখি করে না, ওই এইচটিএমএল ফাইলে আমরা লেখালেখি করব। সেই জন্য একটা টেক্সট ডকুমেন্টকে আপনি এইচটিএমএল ফাইলে কনভার্ট করতে পারবেন, বাট এটা কিন্তু অন্য কোনো ফাইল থেকে পারবেন না। সো এই যে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিছি, সবাই হচ্ছে এই ভিউ থেকে ডিটেলসটা সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনারা নেম টাইপ এই দুইটাই দেখতে পারবেন। বাট কেউ যদি ধরেন যে এইভাবে রাখেন তাহলে কিন্তু আপনারা টাইপ দেখতে পারবেন না। হ্যাঁ, আর আমরা যদি এইটা ডিটেলসে রাখেন তাহলে আপনারা এই যে টাইপ, এই যেটা টাইপ লেখা আসছে না এখানে, এইটা আপনারা দেখতে পারবেন। সো এই নিউ টেক্সট ডকুমেন্টের টাইপ কি? টেক্সট ডকুমেন্ট টাইপের একটা ফাইল, ঠিক আছে? এটা যদি আপনারা অন্য যে কোনো, যেমন আমি যদি মিডিয়াতে গিয়ে ধরেন যে মুভিতে যাই, মুভিতে গিয়ে ধরেন আমি হলিউডে যাই, এখানে যদি আমি দেখেন এখানে কিন্তু আমি টাইপ বুঝতে পারতেছি না, বাট আমি ভিউ থেকে ডিটেলসে যাই, দেখেন টাইপ কেএমপি, তার মানে এটা হচ্ছে একটা ভিডিও ফাইল, ঠিক আছে? ভিডিও টাইপের একটা ফাইল। সো ওই হিসাব যদি আমরা করি তাহলে আমাদের টাইপটা দেখতে হবে, সো সেই হিসাবে আপনারা ডিটেলসটা সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, সো এখন এইটাকে আমরা এইচটিএমএল এ পরিণত করব কিভাবে? সকল ফাইল ডিপেন্ড করে তার এক্সটেনশনের উপর। একটা ফাইলের এক্সটেনশন কি হবে তার উপর ডিপেন্ড করে যে সেই ফাইলটা কোন ধরনের ফাইল। তো ফাইল এক্সটেনশন আমরা কিন্তু সবাই কম বেশি দেখছি, যেমন আমরা গানের শেষে লেখা দেখি .mp3, ঠিক আছে? তারপর ধরেন ভিডিওর শেষে লেখা দেখি .mp4, তারপর কোনো কম্পিউটার বা কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সেগুলোর শেষে লেখা দেখি .apk। এই যে ডট দিয়ে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে এতদিন আমরা জাস্ট দেখছি, বাট এখন আপনারা জেনে রাখেন যে এইগুলোই মূলত ডিফাইন করে যে এটা একটা অডিও ফাইল, এটা একটা ভিডিও ফাইল, এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফাইল। ঠিক তেমনি আমাদেরও এইচটিএমএল ফাইল ডিফাইন করবে যে এক্সটেনশনটা, সেটা হচ্ছে .html, ঠিক আছে? এই .html এই এক্সটেনশনটা আমাদের ডিফাইন করে দিবে যে এই ফাইলটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল। তো এখন কথা হচ্ছে যে আমরা এই এক্সটেনশনটা দিব কিভাবে? আমার কোনো সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন না? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি এই ভাইয়ের কি সলিউশন দিতে পারি? লিভ নিয়ে আবার কাইন্ডলি জয়েন করতে বলি। আচ্ছা, আপনার কাছে কোনো সলিউশন নেই? আচ্ছা, ঠিক আছে।
তো এখন আমরা এখানে এক্সটেনশন ডিফাইন করব কিভাবে? দেখেন এই ফাইলটার এক্সটেনশন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। যদি আমরা এই ফাইলের এক্সটেনশনটা দেখতে পারি তাহলেই আমরা ওইটাকে পরিবর্তন করতে পারতাম। বাট এটা তো এখন হাইড হয়ে আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে এটার এক্সটেনশনটা আমাদেরকে চোখে দেখতে পারা, মানে আমাদের এই হাইড যে হয়ে আছে সেটাকে আমাদের শো করতে হবে। সেইটার জন্য খুব সহজে আপনারা এই ভিউতে যাবেন, উইন্ডোজ 8 এর উপরে যারা আছেন তারা হচ্ছে ভিউতে যাবেন, যে কোনো ফাইল ফোল্ডারের সিস্টেম। তার মানে এই না যে আপনারা এই ফোল্ডারে সেই হচ্ছে এখানে করতে হবে, যে কোনো ফাইল বা যে কোনো ফোল্ডারও থেকে করা যায়। আপনারা এই ভিউতে যাবেন, এই ভিউতে গিয়ে এখানে দেখবেন ফাইল নেম এক্সটেনশন, এই লেখাটার পাশে একটা টিক দিবেন। টিক যদি দিয়ে দেন তার মানে হলো যে আপনার এই এক্সটেনশন আপনি এনাবল করে দিলেন। আগে এক্সটেনশনটা হাইড হয়েছিল, এখন দেখেন নিউ টেক্সট ডকুমেন্টের পরে একটা ডট টিএক্সটি লেখা আসছে, রাইট? এখন আমরা যেহেতু এক্সটেনশন পেয়ে গেছি, এবার আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে রিনেম করা। রিনেম যদি করেন তাহলে দেখবেন কি আপনার শেষের টুকু আসতেছে না, আবার শেষের টুকু কিন্তু ধরা যাবে চাইলে। এখন আপনি ডট টিএক্সটি, এইটা টিএক্সটিটা বাদ দিয়ে আপনি ডট এইচটিএমএল দেন, ইন্টার দিবেন। কম্পিউটার বলবে কি যে আপনি যে মানে ফাইলটা তৈরি করতে চাচ্ছেন সেটা আমি চিনি না, বাট তোমার চিনার দরকার নাই, আমাদের এটা ব্রাউজার চিনবে, সো ইয়েস দিবেন। ওনার সাউন্ড আসতেছে না। আচ্ছা, everyone in the meeting দিবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি ডট টিএক্সটিটা কেটে দিয়ে আমি ডট এইচটিএমএল দিছি। সো এখন কিন্তু আমার টাইপটা খেয়াল করেন, আমার টাইপটা কি হয়ে গেছে? ক্রোম এইচটিএমএল ডকুমেন্ট। এইটুকু কাজের মাধ্যমে আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করে ফেললাম। তো আমি এটা আবার দেখাবো। ধরেন এটা হচ্ছে আপনার কম্পিউটার, তো আপনি প্রথমে একটা টেক্সট ফাইল নেবেন, এই যে টেক্সট ডকুমেন্ট, টাইপ হচ্ছে টেক্সট ডকুমেন্ট। তারপরের কাজ হচ্ছে আপনি ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশনটা অন করবেন, তাহলে এখানে ডট টিএক্সটি চলে আসবে। এবার আপনি এটাকে রিনেম করবেন, শেষে টিএক্সটির পরিবর্তে আপনি দিবেন শেষে এইচটিএমএল, ইন্টার দিবেন, হ্যাঁ ইয়েস দিবেন। এই যে আপনার এটা এইচটিএমএল ডকুমেন্ট ফাইল হিসাবে তৈরি হয়ে গেল। এরপর আপনি চাইলে এত বড় নাম এটাকে আপনি সংক্ষেপে জাস্ট ইনডেক্স লিখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা জাতীয় নাম, মানে ওয়েবসাইটের প্রধান পেজটাকে index.html নামেই লিখতে হয়, সো আপনারা এভাবেই লিখবেন। রিনেম করে শর্ট নেম করলাম। আচ্ছা, সো এবার বলেন এইচটিএমএল ফাইল তৈরি করাটা কে কে বুঝেন নাই? এইচটিএমএল ফাইল কিভাবে তৈরি করতে হবে আমাদের কম্পিউটারে কে কে বুঝতে পারেন নাই? সবাই কি ক্লিয়ার এইচটিএমএল ফাইল তৈরি করা? জি স্যার। আচ্ছা, খুবই খুবই সহজ জিনিস। এবার দেখেন, আবার প্রথম থেকে আমি তো আবার প্রথম থেকেই দেখাইলাম, মাত্রই তো দেখাইলাম যে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। আচ্ছা আমি আরেকবার দেখাই। একটা টেক্সট ডকুমেন্ট ফাইল নিতে হবে, এই যে তো প্রথমে আপনার হচ্ছে, তারপরে হচ্ছে আপনার এটা এনাবল করতে হবে, তাহলে আপনি ডট টিএক্সটিটা দেখতে পারবেন। ঠিক আছে, ডট টিএক্সটিটা দেখতে পারলে, না নেট সমস্যা হলে ভিডিও তো থাকবে, এইটুকু অংশ আপনি ভিডিও দেখেও বুঝতে পারবেন, সমস্যা নেই। আমি বলতেছি এই ডট টিএক্সটি, এরপর হচ্ছে আপনি এই রিনেমে গিয়ে টিএক্সটিটা কেটে দিয়ে এইচটিএমএল লিখবেন। এই যে হয়ে গেল আপনার এইচটিএমএল ফাইল। এরপর হচ্ছে আপনি এই সামনের বড় নামটাকে শর্ট করে index.html লিখতে পারেন। আমি যেটা বলতেছিলাম, এই ফাইলটা কিন্তু অনলি ব্রাউজার সাপোর্ট করে, বাট আমরা এই ফাইলে লেখালেখি করতে পারবো কোনো একটা টেক্সট এডিটরের মাধ্যমে।
ঠিক আছে? So আমরা লিখে ডিজাইন করব এক জায়গাতে আর রেজাল্ট দেখতে পারবো ব্রাউজারে। সো এখান থেকে একটা বেসিক জিনিস আমরা ক্লিয়ার হইলাম যে আমাদের এই ফাইলটাই আমাদের দুইটা জায়গাতে ওপেন করতে হবে। পোর্ট করার জন্য টেক্সট এডিটরে ওপেন করতে হবে আর রেজাল্ট দেখার জন্য এটা আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। ঠিক আছে? খুবই সহজ জিনিস। সো এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করি, দেখেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আপনার ডিভাইসে যদি ইনস্টল থাকে অটোমেটিক চলে আসবে। সো ক্লিক করেন, এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে। সেইটাই হচ্ছে আমাদের এই ফাইলটা। ঠিক আছে? এখানে আমাদের লেখার বলতেছে যে আমরা লিখতে পারবো। সো আমরা লেখালেখি শুরু করতেছি একটু পরে। আর সেম জিনিসটাই আমরা এই ওপেন উইথ গুগল ক্রোম, কারো যদি অন্য কোনো ব্রাউজার থাকে তাহলে সে অন্য কোনো ব্রাউজারে ওপেন করতে পারবে। আমি গুগল ক্রোম ওপেন করছি। দেখেন এখন আমাদের কোনো ডিজাইন নাই, আমাদের একটা সাদা একটা ওয়েব পেজ আসছে। এখানে যদি আপনি যান কোনো ডিজাইনই পাবেন না। আচ্ছা এটা পরে, কোনো ডিজাইন পাবেন না। তো আমি এইচটিএমএল ফাইলটা কিভাবে আমি এই নোটপ্যাড প্লাস প্লাস এবং এই ব্রাউজার ওপেন করছি, এই দুইটা জিনিস কি সবাই ক্লিয়ার? কেন ওপেন করছি, কি জন্য ওপেন করছি? জি বুঝতে পারছি। জি স্যার বুঝতে Okay. পারছি। আচ্ছা এবার একটা জিনিস দেখেন, এবার আপনি এখানে কিছু লিখেন। ঠিক আছে? আমি লিখলাম এবিসিডি ইএফজিএস, ঠিক আছে? অথবা আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন এটা যে আমি লিখছি, ফাইলটা তো সেভ করি নাই, রাইট? আমি জাস্ট লিখছি। এখন এইখানে যেটা আসতেছে, এইখানে আমাদের যে এইচটিএমএল ফাইলের রেজাল্ট আমরা পাইতেছি সেটা হচ্ছে এইটার মানে একবারে আপডেট ফাইলটা, তাই না? সো এইটাতে আমরা তো এখনো সেভ করি নাই, সেজন্য আমরা এখানে যতই রিলোড দেই কোনো রেজাল্ট দেখতে পারবো না। সো আমাদের কাজ হচ্ছে এখানে আমরা কোড লিখবো, লিখে আগে এটাকে সেভ করতে হবে। এই যে একবার সেভ করবো, এই সেভটা আপনারা তিন ভাবে করতে পারেন। এই যে একটা আইকন দেখতেছেন, এইটা হচ্ছে সেভ, এখানে ক্লিক করলে সেভ হয়, অথবা ফাইলে গিয়ে সেভ, অথবা কন্ট্রোল চেপে ধরে এস, এই এস বাটনে ক্লিক করলে হচ্ছে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে এখন আপনি এখানে এসে একটা রিলোড দেন, আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে? আর একবার বলি, এখানে কোনো কিছু লিখতে হবে, লিখে এটাকে সেভ করতে হবে। সেভ করে এখন যদি আমরা এইখানে সেটা রিলোড দেই তাহলে হচ্ছে আমরা রেজাল্টটা দেখতে পারবো। প্যাচ লাগে, প্রথম প্যাচ লাগবে যে আমরা ফাইল লিখলাম এইখানে, সেইটা এইখানে যাচ্ছে কিভাবে। বাট কমন জিনিসটা হচ্ছে আমরা তো দুইটা তো একই জিনিস ছিল, রাইট? দুইটাই তো একটা ফাইল। আমি যদি এই ফাইলে এক জায়গা থেকে চেঞ্জ করি, সেই ফাইলটা যত জায়গায় ওপেন আছে সব জায়গায় গিয়ে অটোমেটিক চেঞ্জ হবে, এটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নাই। সবাই একটু বুঝতে সময় নিবে, বাট হয়ে যাবে, এটা প্রবলেম না। ঠিক আছে? লজিকটা হচ্ছে এখানে যে এই ফাইলটা আমি এই জায়গায় কাজ করতেছি, সেই রেজাল্ট এইখানে আসতেছে কিভাবে? এটা কি উড়ে আসতেছে? আসলে উড়ে আসতেছে না। এই যে এইখানে আমাদের ফাইল একটাই, আপনি এই ফাইলটাকে নিয়ে যদি টেক্সট এডিটরে নিয়ে কোনো চেঞ্জ করেন, সেই চেঞ্জটা এই ফাইল যত জায়গায় ওপেন আছে সব জায়গায় অ্যাপ্লাই হবে। আমরা এইখানে কাজ করছি, আর এই ফাইলটা যেহেতু এখানে ওপেন আছে, আমাদের এখানেও ওই সেম রেজাল্ট আমরা পাচ্ছি। সো এইচটিএমএল ফাইল ওপেন নিয়ে কারো কোনো প্রবলেম নেই। নেক্সট জিনিস হচ্ছে এইচটিএমএল এর স্ট্রাকচার। আমরা কি এরকম এবিসিডি কোড লিখে যাব? না, আমরা এইভাবে কোড লিখবো না। আমাদের কোডের একটা স্ট্রাকচার থাকবে, ঠিক আছে? যেটা মেইনটেইন মানে যেটা ফলো করে আমাদের কোড লিখতে হবে। তো যদি শুধু ওয়েবসাইটে যদি শুধু লেখাই থাকতো, যদি কোনো ডিজাইন না থাকতো, তাহলে আপনারা এইখান থেকেই লিখতে পারতেন। হ্যাঁ, এইখান থেকে আপনাদের যাবতীয় সকল লেখা লিখতে পারতেন। কিন্তু একটা কোডে লেখা থাকে, ডিজাইন থাকে, ইমেজ থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে। সো ওইগুলোর জন্য আমাদের একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। সো স্ট্রাকচার মেনটেন করার আগে আমি ট্যাগ কি সেটাকে একটু বলি। ঠিক আছে? এইচটিএমএল এ হচ্ছে আপনাদের ট্যাগ শিখতে হবে। ট্যাগ হচ্ছে এলিমেন্ট লেখার উপায়। এলিমেন্ট কি? এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে আপনি যা রাখতে চান। আপনি আপনার ওয়েব পেজে একটা হেডিং রাখতে চান, হেডিং একটা এলিমেন্ট। আপনি আপনার ওয়েব পেজে একটা প্যারাগ্রাফ রাখতে চান,
প্যারাগ্রাফ একটা এলিমেন্ট মানে উপাদান, আমি কি কি রাখতে চাই। রান্না বান্নায় যেমন উপাদান ব্যবহার করা হয় না, আপনার হলুদ মরিচ, ঠিক তেমনি ভাবে আপনি আপনার ওয়েব পেজে কি কি ইউজ করতে চান, হেডিং, ইমেজ, ইমেজ আপনি রাখতে পারেন আপনার ওয়েবসাইটে, তারপর হচ্ছে ভিডিও রাখতে পারেন, এই সবগুলো হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, এই এলিমেন্ট গুলা এমনি এমনি লেখা যায় না, আমি এমনি এমনি লিখতে পারবো না যে এই যে হেডিং, হ্যাঁ হেডিং লিখে আমি এমনি এমনি লিখতে পারবো না। এই হেডিং বা প্যারাগ্রাফ এগুলো লেখার একটা ওয়ে আছে, ঠিক আছে, এই ওয়েটা হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। এই এলিমেন্ট গুলো ট্যাগের মাধ্যমে লিখতে হয়। ট্যাগ, ট্যাগ জিনিসটা কি? ট্যাগ জিনিসটা হচ্ছে আপনার এলিমেন্ট কোথা থেকে শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে সেইটা হচ্ছে ট্যাগ ডিফাইন করে দিবে আপনাকে। ঠিক আছে, কারণ আপনি একটা হেডিং লিখতেছেন, হেডিং এর মধ্যে যদি আপনি প্যারাগ্রাফ মানে প্যাচ লাগান বা এলোমেলো করে দেন তাহলে তো হবে না। সো ট্যাগের মাধ্যমে আমরা হেডিং লিখবো, হেডিং শেষ হবে, আবার প্যারাগ্রাফ শুরু করব, প্যারাগ্রাফ শেষ হবে, এইভাবে আমাদের এলিমেন্ট গুলো আমরা বসাবো। তো ট্যাগ দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাবল ট্যাগ, হ্যাঁ, আর একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ডাবল ট্যাগ জিনিসটা কি? আচ্ছা ট্যাগ, আচ্ছা ডাবল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, ট্যাগ দেখতে কিরকম? ট্যাগ দেখতে হচ্ছে মূলত এইরকম। ঠিক আছে, এই যে আমি একটা এখানে যে গ্রেটার দেন লেস দেন দিছি এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাগ দেখতে এরকম লাগে। ডাবল ট্যাগ যদি থাকে তাহলে একটা শুরু থাকে আর একটা হচ্ছে শেষ থাকে। এখন দুইটাই তো সেম, কোনটা শুরু কোনটা শেষ বুঝবো কিভাবে? আসলে ডাবল ট্যাগে শুরুতে কোনো কিছুই থাকে না, বাট শেষে একটা স্ল্যাশ থাকে, এটা হচ্ছে ডাবল ট্যাগ। এটা হচ্ছে ডাবল ট্যাগ। এখন হয়তো বুঝতেছেন না যে ট্যাগ দিয়ে কি করবো আমরা, বাট একটু পরে বুঝতে পারবেন। আর সিঙ্গেল ট্যাগ কি? সিঙ্গেল ট্যাগ হচ্ছে জাস্ট এইটা, আর কিচ্ছু না। ডাবল ট্যাগে একটা স্টার্টিং থাকে, একটা এন্ডিং থাকে, সিঙ্গেল ট্যাগে একটাই থাকে, এইটার মাধ্যমেই স্টার্টিং এন্ডিং বোঝানো হয়। ঠিক আছে, আচ্ছা তো আমি বলছিলাম এলিমেন্ট লিখতে হয় ট্যাগের মাধ্যমে। আপনি হেডিং লিখতে চান এখন, তাহলে হেডিংটা আপনি এখন কোন এলিমেন্ট কোন রকম ট্যাগ ইউজ করে সেটা আবার আপনাকে জানতে হবে। যেমন হেডিং হচ্ছে ডাবল ট্যাগের একটা এলিমেন্ট, প্যারাগ্রাফ হচ্ছে ডাবল ট্যাগের একটা এলিমেন্ট, ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগের একটা এলিমেন্ট, ঠিক আছে, ভিডিও হচ্ছে ডাবল ট্যাগের এলিমেন্ট, এরকম। তো যদি আপনি এখন ধরেন আপনি প্যারাগ্রাফ লিখতে চান, সো প্যারাগ্রাফ হচ্ছে ডাবল ট্যাগের এলিমেন্ট। প্যারাগ্রাফকে সংক্ষেপে HTML এ পি দিয়ে ডিফাইন করা হয়, আপনি যদি পি লিখেন ওইটাই প্যারাগ্রাফ হয়ে যাবে। ঠিক আছে, সো পি তো ডাবল ট্যাগের এলিমেন্ট। সো কোন এলিমেন্ট ট্যাগের মধ্যে মানে মাঝে লেখার নিয়ম হচ্ছে স্টার্টিং এও ওই নামটা থাকবে, এন্ডিং এও ওই নামটা থাকবে। খেয়াল করেন এই যে আমাদের ডবল ট্যাগ দেখছেন, ডবল ট্যাগ লিখছিলাম। সো কোন এলিমেন্ট যদি আপনি ডবল ট্যাগের মাধ্যমে লিখতে চান তাহলে ওই এলিমেন্টের নামটা, দ্যাট মিন্স প্যারাগ্রাফের জন্য তো আমরা পি ইউজ করব, ওই নামটা এই ট্যাগের স্টার্টিং এও লিখতে হবে, এন্ডিং এও লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল ট্যাগ। সো এটা আমি একটু এইখানে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। সিঙ্গেল ট্যাগ গুলো কিভাবে লিখে? সিঙ্গেল ট্যাগ তো দেখতেই পারতেছেন যে ওর তো কোনো স্টার্টিং এন্ডিং নাই, তো ইমেজ ধরেন সিঙ্গেল ট্যাগ। সো HTML এ ইমেজ এত বড় লেখা লিখতে HTML এর খুব কষ্ট হয়, ও সংক্ষেপে আইএমজি লিখে। সো আইএমজি সিঙ্গেলটাকে কিভাবে লিখতে হয় এরকম থাকে, তো এই শুরুতে লিখতে হয় আইএমজি, এই শেষ। এটা হচ্ছে ডাবল ট্যাগের একটা এক্সাম্পল, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগের একটা এক্সাম্পল। এখন এগুলো দিয়ে কি করে সেটা একটা আমরা, কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। ভাই, আমরা বুঝবো কিভাবে যে কোনটা ডাবল ট্যাগ এবং কোনটা সিঙ্গেল ট্যাগ? এইটা আমি ক্লাস করাতে করাতে আমি বলবো, আপনারা এমনিতেই বুঝে যাবেন। ঠিক আছে, আমি প্রত্যেকটা এলিমেন্ট দেখানোর আগে বলে দিব যে এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটা হচ্ছে ডাবল ট্যাগ, এটা হচ্ছে মনে রাখার বিষয়। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এটা অনেকটা এরকম যে এইটা যে যোগ চিহ্ন এটা কিন্তু আমরা মনে রাখছি, এটা কিন্তু বোঝার কিছু নাই। ঠিক আছে, সো এইরকম কোনটা ডাবল ট্যাগ কোনটা সিঙ্গেল ট্যাগ এটা হচ্ছে আমি বলে দিব, ক্লাস করার মধ্যে মধ্যেই বুঝে যাবেন। এখন হেডিং কিভাবে লিখতেন? হেডিং হচ্ছে এভাবে লিখতেন। হেডিং হেডিং এত বড় তো আমরা লিখবো না, আমাদের এত সময় নেই, আমরা সংক্ষেপে লিখবো এইচ।
তো এইচএর আবার অনেকগুলো ভার্সন আছে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। ধরলাম আমরা হেডিং 1 নিয়ে কাজ করব। তো হেডিং যেহেতু এটা ডাবল ট্যাগের এলিমেন্ট, সো এই যে ডাবল ট্যাগ এর ভিতরে আপনি H1 তারপর হচ্ছে H1 এভাবে দিতে পারেন। এই সো ট্যাগ যদি ট্যাগ কি সবাই ক্লিয়ার এখন? ট্যাগ ট্যাগ কি, এলিমেন্ট কি, জি স্যার। জি স্যার। এগুলার প্রয়োগ এখনো দেখি নাই, বাট আমরা থিওরিটিক্যালি কিছু কিছু একটা জিনিস বুঝছি যে আচ্ছা আমাদের ওয়েব পেজে অনেক ধরনের এলিমেন্ট আমাদের রাখতে হইতে পারে, সেই এলিমেন্ট আমরা এমডি নিয়ে রাখতে পারবো না, সেই এলিমেন্ট আমরা ট্যাগের মাধ্যমে আমাদের পেজে রাখতে হবে। ঠিক আছে, সো একটু আগে আমরা যে এবিসিডি লিখছিলাম, এখন আমরা অনেক কিছু বুঝে ফেলছি, এখন আমরা এবিসিডি এভাবে লিখবো না, এখন আমরা যেহেতু ট্যাগ জানি, সো এখন আমরা এবিসিডি এইভাবে লিখতে পারি, একটা প্যারাগ্রাফ হিসেবে আমরা লিখতে পারি। ঠিক আছে, অথবা এটাকে যদি আমরা হেডিং হিসেবে চাই তাহলে আমরা পি লিখবো না, আমরা এবিসিডিটাকে একটা H1 বা H2 এর মধ্যে লিখতে পারি। তো এখানে একটা কমন ব্যাপার হচ্ছে সামনে যা থাকবে মানে স্টার্টিং এ যা থাকবে এন্ডিং এ হুবহু ওইটাই থাকতে হবে। আপনি স্টার্টিং এ H1 দিলেন পরে দিলেন পি, এটা কিন্তু হবে না, এটা হচ্ছে এরর হবে। আপনাকে সামনে যা দিবেন পরে তাই দিতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে HTML এর স্ট্রাকচার। ট্যাগ যেহেতু বুঝে গেছি, স্ট্রাকচারে খুব বেশি একটা প্রবলেম হবে না। একটা ওয়েব পেজ মূলত পুরোটা হচ্ছে HTML ট্যাগের মধ্যে থাকে, পুরো একটা পেজ। সো পুরোটা হচ্ছে HTML ট্যাগ, HTML হচ্ছে ডাবল ট্যাগের একটা এলিমেন্ট। এই যে ডাবল ট্যাগের একটা এলিমেন্ট লিখে ফেললাম। এখন এই HTML এর ভেতরে দুইটা অংশ থাকে, দুইটা অংশ। ঠিক আছে, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে শরীর। তো আমি একটা জিনিস দেখাই এখানে, ধরেন এইটা হচ্ছে আপনার, এইটা হচ্ছে ফুল একটা ধরেন একটা হিউম্যান। ঠিক আছে, এটা হচ্ছে ফুল একটা হিউম্যান, যদিও হিউম্যানের মতো হবে না, বাট আচ্ছা আমি মানে মিনিমাল ভাবে দেখাইলাম। এটা হচ্ছে ফুল একটা হিউম্যান। সো এই হিউম্যানকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওর মাথা, আচ্ছা এটা তো একটা হচ্ছে ওর মাথা থাকবে একটা, আর বাদ বাকিটা হচ্ছে পুরা শরীর, বাদ বাকি হচ্ছে এই পুরো শরীরটা। ঠিক আছে, সেই মাথাটাকে আমরা হেড বলতে পারি, আর এই পুরো শরীরটাকে আমরা বডি বলতে পারি আমাদের লজিকে। নর্মাল যে অ্যানিমেলস আছে ওই অ্যানিমেলস এর লজিকে সকল প্রাণীরই মাথা থাকে আর শরীর থাকে। আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে শরীর। ঠিক একইভাবে HTML এরও ভিতরে দুইটা অংশ থাকবে, HTML এর ভিতরে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেড পার্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে বডি পার্ট। তো দুইটাই হচ্ছে ডাবল ট্যাগের এলিমেন্ট। হ্যাঁ, সো এই যে হেড পার্ট থাকবে আর একটা হচ্ছে বডি পার্ট থাকবে। এই অ্যানিমেলের ব্যাপারটা যদি আপনারা ক্লিয়ার হয়ে যান তাহলে এই স্ট্রাকচার নিয়ে কখনো প্রবলেম হবে না। যে HTML কে ধরে নেবেন ও একটা অ্যানিমেল, ওর ভেতরে দুইটা অংশ থাকবে, মাথা থাকবে আর শরীর থাকবে, দুইটা কিন্তু আলাদা আলাদা। মাথার ভেতরে শরীর থাকবে না, শরীরের ভেতরে মাথা থাকবে না, কিন্তু দুইটা আবার HTML এর ভেতরে থাকবে। ঠিক আছে, এইটুকু স্ট্রাকচার বুঝতে পারছেন? এইটুকু জিনিস। স্যার বুঝছি। মজার ব্যাপার হচ্ছে আপনি তো অনেক কিছু লিখলেন এখানে, তাই না? সেভ করেন, সেভ করে হচ্ছে আপনি এখানে এসে রিলোড দেন, আপনি কোনো কিছুই দেখতে পারবেন না, কারণ আমরা এখনো কোনো এলিমেন্ট দেইনি, আমরা স্ট্রাকচার তৈরি করতেছি। ঠিক আছে, সো এখন হেডের ভিতরে কি থাকে, বডির ভিতরে কি থাকে সেটা আমাদের জানতে হবে। HTML এর ভিতরে কি থাকে সেটা তো আমরা জেনে ফেলছি, এইগুলোর ভেতরে আমরা কি দিব? আচ্ছা, এই বডির ভেতরে যা থাকবে এইটাই মূলত এই সাদা অংশটুকু, এই যে সাদা সাদা অংশটুকু দেখতেছেন এইটুকুই হচ্ছে বডির ভেতরে থাকে। তাহলে হেড এর ভিতরে কি থাকে? এই হেড মূলত আমরা মাথা দিয়ে কি করি, আমরা মাথা দিয়ে শুধু চিন্তা ভাবনা করি, বাট আমাদের কাজ কর্ম করি হচ্ছে হাত পা দিয়ে। ঠিক তেমনি HTML এর হেড এইখানে কিছু দেখাবে না, এই বডিতে কিছু দেখাবে না। HTML এর হেড করবে কি, যোগাযোগ করবে, অন্য কোনো HTML থাকলে তার সাথে যোগাযোগ করবে, অন্য কোনো CSS বা JS থাকলে ওর সাথেও যোগাযোগ করবে, যোগাযোগ করে বিভিন্ন ফাংশনালিটি করবে। আমাদের ওয়েবসাইটে ফন্ট লাগবে, ঠিক আছে, ধরেন বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি আছে না, ওই ফন্ট ফ্যামিলি গুলা ইন্টিগ্রেশন করা, HTML এ
আনা, এগুলো হচ্ছে এই হেডের কাজ, ঠিক আছে। আর বডির কাজ হচ্ছে দেখানো, বডির কাজ হচ্ছে এই যে এখানে যা দেখাবে সব থাকবে বডির ভিতরে। হেডের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে দেখেন উপরে index.html দেখছেন উপরে, তারপর উপরে একটা পৃথিবীর চিহ্ন। এইখানে চাইলে আমরা index.html, এটা কেন আসছে, ইউটিউবে গেলে তো কি সুন্দর ইউটিউব লেখা আসে, বাট আমাদের এখানে এই ফাইলের নাম আসছে কেন? এই জিনিসটাকে বলা হয় টাইটেল। এই টাইটেল থাকে হেডের ভিতরে, ঠিক আছে। তো আপনি হেডের ভেতরে যদি একটা টাইটেল দেন, টাইটেলটা হচ্ছে ডাবল ট্যাগের একটা এলিমেন্ট, টাইটেল হচ্ছে ডাবল ট্যাগের এলিমেন্ট। সো টাইটেল, এখন এই টাইটেল তো আপনি কিছু লেখেন নাই, জাস্ট টাইটেল ট্যাগটা আপনি দিছেন, বা টাইটেলের ভেতরে কিছু লেখেন নাই। সো ভেতরে কিছু লিখেন যে ক্লাস 1, এখন সেভ করলাম, সেভ করে সেখানে সে রিলোড দেই, দেখেন এই উপরে দেখেন এখানে কিন্তু ক্লাস 1 লেখা আসছে। সো হেডের মাধ্যমে এইটুকু আমরা করলাম। এখন বডির ভেতরে আপনি যদি কিছু লেখেন সেটা বডিতে শো করবে। সাপোজ আমি বডির ভেতরে লিখলাম এবিসিডি, সো এখানে সে রিলোড দেই, দেখেন এই যে এবিসিডি চলে আসছে। জুম করলাম আমি, হ্যাঁ। আচ্ছা, সো এখন আমরা যেহেতু স্ট্রাকচারটা বুঝে ফেলছি, এখন হচ্ছে আমরা সরাসরি একবারে এইখানে চলে আসতে পারবো। আমরা ট্যাগ এলিমেন্ট বুঝতে পারছি, এবার আমরা হেডিংটা বুঝি। হেডিং মানে কি? প্রথম কথা হচ্ছে হেডিং মানেটা কি, হেডিং হেডিং মানে এত যে বলতেছি হেডিং মানে কি। ছোটবেলায় আমরা রচনা লিখতাম, গরুর রচনা লিখতাম, বর্ষাকালের রচনা লিখতাম, তাই না? বিভিন্ন ভ্রমণের কাহিনী লিখতাম। রচনা লিখতে গিয়ে আমরা একটা কাজ করছিলাম, সবাই মনে করে দেখেন, আমরা কিন্তু রচনার নামটা পেজের ঠিক মাঝামাঝি একটু বড় করে লিখতাম, রাইট? একটু বড় করে লিখতাম। ছেলেরা জাস্ট নর্মালি লিখতো, কোনোভাবে নিচে দুইটা দাগ দিত। মেয়েরা হচ্ছে লিখে এরকম আশেপাশে অনেক ফুল লতা পাতা আঁকতো, এটা একটু বড় করে লিখতো। আর এই যে এইখান থেকে আমরা সূচনা শুরু করতাম, এই যে এখান থেকে ছোট ছোট অক্ষরে আমরা সূচনা শুরু করতাম, রাইট? এখানে সূচনা থাকতো, তারপর হচ্ছে বর্ণনা থাকতো, এরকম থাকতো, ঠিক আছে। এই যে আমার কথা আমার কাছে রিপিট আসছে। ব্যাপারটা হচ্ছে এই যে বড় করে লিখছিলেন, এইটাই হচ্ছে হেডিং। এইটা শুধুমাত্র আমরা যে রচনাতে লিখছিলাম তাই না, এখন আমরা বিভিন্ন ধরনের ওয়েব পেজে গেলে আমরা এই জিনিসটা দেখতে পারবো। বিভিন্ন ওয়েব পেজে গেলে আমরা দেখতে পাবো যে কোনো লেখা একটু বড়, কোনো লেখা আবার অনেক ছোট ছোট। এই যে বড় বড় লেখাগুলো, ওগুলো হচ্ছে হেডিং দিয়ে লিখতে হয়, আর ছোট ছোট যে লেখাগুলো সেগুলো হচ্ছে প্যারাগ্রাফ হিসেবে লিখতে হয়। তো হেডিং এর আবার সাইজ আছে, হেডিং এর 1 থেকে 6 পর্যন্ত আছে। সো হেডিং তো ডাবল ট্যাগের একটা এলিমেন্ট, তাই প্রথমে হেডিং 1 দিয়ে দেখাই। হেডিং 1, দেখেন হেডিং 1 দিলাম। এখন আমাদের এবিসিডি লিখছিলাম কত ছোট আসছিল দেখছেন, বাট এখন আমরা রিলোড দেই, দেখেন হেডিং 1 কত বড় করে আসছে। আমরা আবার হেডিং 2 দিয়ে দেখি, এই যে হেডিং 2 দিলাম। এখন রিলোড দেই, দেখেন হেডিং 2টা হেডিং 1 এর চেয়ে একটু ছোট। হেডিং 3 দেই, আমি ওইটাই কপি করে একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। এই যে দেখেন হেডিং 3টা আরো ছোট। এইভাবে করে করে আপনি যত নিচের দিকে যাবেন হেডিং 6 পর্যন্ত আছে, হেডিং 6 হচ্ছে একেবারেই ছোট। এইটা হচ্ছে হেডিং, খুব কমপ্লেক্স কিছু না, সহজ জিনিস। আর প্যারাগ্রাফ তো আমরা দেখছিলাম, এই যে প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের ভেতরে যদি আপনি কিছু লেখেন, এইটা হচ্ছে ওই প্যারাগ্রাফ, ছোট ছোট আকারে আসে, এরকম ছোট ছোট লেখা হয়ে আসে। আচ্ছা, সো অবশ্যই যা লেখা থাকবে সেগুলো মাঝখানে দিতে হবে, এই এলিমেন্টের মাঝে দিতে হবে। তো এখন বলেন এই হেডিং আর প্যারাগ্রাফ দুইটাকে সবাই ক্লিয়ার কিনা? হেডিং প্যারাগ্রাফ, জি ক্লিয়ার। আচ্ছা। এবার এক মিনিট, এখন দেখেন, এখন আমাদেরকে মাঝে মধ্যে এই লেখা লিখতে গিয়ে মাঝে মধ্যে লাইন ব্রেক করতে হইতে পারে। যেমন ধরেন আপনি চাইলেন লোরেম ইপসামের পর ডোলেরটা নিচ থেকে শুরু হোক। আমরা যখন লেখালেখি করতাম আমরা একটা ইন্টার দিতাম, নিচে চলে আসতো, বাট এইখানে আমরা কি করব,
যেহেতু আপনি লোরেম ইপসমের পর থেকে লাইনটাকে ভাঙতে চান, আপনাকে একটা ব্রেক এলিমেন্ট ইউজ করতে হবে। সো ব্রেক তো অনেক বড় ওয়ার্ড, এটা তো লিখতে আমাদের অনেক কষ্ট হবে, সেজন্য আমরা সংক্ষেপে লিখবো বিআর। ঠিক আছে, আর আমি অনেক আগেই বলে দিছি যে এইচটিএমএল সংক্ষিপ্ত জিনিস অনেক পছন্দ করে। আচ্ছা, ব্রেক ব্রেক এই এলিমেন্ট তো, এই এলিমেন্টের ভেতরে তো কোনো কিছু লেখার নাই। দেখেন সিঙ্গেল না ডবল এলিমেন্ট হবে সেটা বোঝার জন্য একটা ওয়ে আছে। ডাবল ট্যাগের এলিমেন্ট গুলাতে ভেতরে কিছু লেখার মানে ভেতরে কিছু রাখার একটা ওয়ে থাকে, সুযোগ থাকে। বাট সিঙ্গেল ট্যাগের যে এলিমেন্ট সেটার ভেতরে কোনো কিছু রাখার সুযোগ নেই। যেমন আপনি লোরেম ইউসামের পর একটা ব্রেক দিবেন, এই ব্রেকের ভেতরে তো কোনো কিছু রাখতে হবে না, জাস্ট একটা ব্রেক দিলেই তো হয়। সেখানে সিঙ্গেল ট্যাগের এই ব্রেক এলিমেন্ট ইউজ করতে হবে। এই যে, তার মানে আমরা বুঝতে পারলাম যে ব্রেক হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগের এলিমেন্ট। আমরা এখানে যাই, রিলোড দেই, দেখেন ইপসামের পর থেকে ডলেরটা ভেঙে নিচে চলে আসছে। ঠিক হ্যালো আছে, ভাইয়া, হ্যালো হ্যাঁ বলেন। কি ভাইয়া, ক্লাসটা কি রেকর্ডিং করা হচ্ছে? ক্লাসটা রেকর্ডিং করা হচ্ছে, জি। ঠিক আছে, আজকের মধ্যে পাবো না রেকর্ডিংটা? হ্যাঁ আজকের মধ্যেই পাবেন, যদি আমার ইন থেকে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে। বিআর ট্যাগ এখানে স্ল্যাশটা বিআর এর পরে দেওয়া হলো। হ্যাঁ আমি বলছিলাম না যে সিঙ্গেল ট্যাগ কিভাবে লিখতে হয়। সিঙ্গেল ট্যাগ জাস্ট এইটা, ডাবল ট্যাগে হচ্ছে স্ল্যাশের পরে এলিমেন্ট লিখতে হয়, বাট সিঙ্গেল ট্যাগে স্ল্যাশের আগে হচ্ছে এলিমেন্ট নেমটা লিখতে হয়। এইটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা ঠিক আছে। আমরা ব্রেক করলাম, ওই লাইনও ব্রেক করে ওইখান থেকে নিচে নেমে গেল। ঠিক আছে, সহজ জিনিস। আচ্ছা হচ্ছে আমরা তারপরে আমাদের কি আছে, তারপরে হচ্ছে আমাদের বোল্ড, ইটালিক, ডিলিট। আচ্ছা, মাঝে মধ্যে আপনাকে কোন একটা লেখা বোল্ড করতে হইতে পারে, যেমন আপনি এই ইপসাম লেখাটাকে বোল্ড হিসেবে চান। ঠিক আছে, সো বোল্ড, বোল্ড এইটার সংক্ষিপ্ত ভার্সন কি হইতে পারে, বি। সো একটা জিনিস আপনারা হয়তোবা এর মধ্যে ক্লিয়ার হয়ে যেতেছেন যে এইচটিএমএল আসলে সংক্ষিপ্ত যে জিনিসগুলো ব্যবহার করে সেগুলোর যে ফুল ফর্ম থাকে সেটার একটা মিনিং থাকে। যেমন যে জানে না সে কিন্তু পি ট্যাগ দেখে কোনোদিনও বুঝবে না যে সেটা প্যারাগ্রাফ, বা বিআর দেখে কখনো নাও বুঝতে পারে যে এটা ব্রেক। বাট এইচটিএমএল কিন্তু খুব কঠিন কোনো ওয়ার্ড ইউজ করে না, দেখেন বোল্ডের বি ইউজ করছে তারা। ঠিক আছে, সো একটু যদি বুঝতে পারেন তাহলে অনেক ইজি লাগবে। তো ধরেন আপনি ইপসামটাকে বোল্ড করতে চান, ইপসামটাকে তো বোল্ডের মাঝে রাখতে হবে। সো বি হচ্ছে ডাবল ট্যাগের একটা এলিমেন্ট। এই যে আপনি ইপসামটাকে একটা বোল্ড ট্যাগের মধ্যে রাখলেন। এবার আমরা রিলোড সেভ করে এখানে সে রিলোড দেই, দেখেন ইপসামটা কিন্তু বোল্ড। দেখেন এগুলোর চেয়ে কিন্তু ইপসাম কিন্তু বোল্ড। ঠিক আছে, আচ্ছা এটা আমরা ইটালিক করতে চাই, দেখেন ইটালিক তো সংক্ষেপে আই, তাই না? সো ইটালিক করতে চাইলে এখানে বি এর পরিবর্তে আমরা আই দিব। এই যে আই দিলাম, রিলোড দেন, দেখেন আই গুলো ইটালিক হয়ে গেছে। আমাদের বৈজ্ঞানিক নাম এইরকম ইটালিক ওয়েতে লিখতে হইতো। ঠিক আছে, সেটা হচ্ছে ইটালিক লেখা হয়ে গেছে। এখন আপনি যদি চান যে একই সাথে এটাকে ইটালিকও করবেন, একই সাথে বোল্ডও করবেন, তো এই পুরোটাকে আপনি আবার বোল্ডের মধ্যে আটকাইতে পারেন, কোনো সমস্যা নেই। এই পুরোটাকে আপনি আবার বোল্ডের মধ্যে আটকাইতে পারেন। এই যে, সো এখন লেখাটা বোল্ডও হবে, ইটালিকও হবে। হ্যাঁ পারেন, স্ট্রং ট্যাগ ইউজ করতে পারেন। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যালো, এখানে যদি বিটা যদি আই এর পরে দিই, আই ট্যাগটা যদি বি ট্যাগের আগে দিই তাহলে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, সেম কাজ হবে, সেম কাজ হবে। আচ্ছা, এবার আমরা মাঝে মধ্যে এক ধরনের একটা মানে মাঝে মধ্যে আমরা বিভিন্ন ই কমার্স সাইটে এক ধরনের জিনিস দেখি, এরকম থাকে। আমি আর হেডিং এর মধ্যেই লিখলাম, ধরেন 500 টাকা একটা এলিমেন্টের প্রাইস, একটা প্রোডাক্টের প্রাইস, তাই না? এরকম মাঝে মধ্যে আমরা এরকম 500 লেখা দেখি। মাঝে মধ্যে আমরা এই জিনিসটা দেখি যে 500 থাকে, এইটা তারা ইচ্ছা করেই কেটে দেয়।
এটা তারা ইচ্ছা করে কেটে দিয়ে পাশে একটা নতুন প্রাইস লিখে, পাশে লিখে কত 499। তো আগে আপনি 500তে কিনতেন না, এখন কিন্তু আপনি 499 দেখে ঠিকই কিনবেন। এই যে কেটে দিল, কেটে দিয়ে দেখাইলো, এইটা হচ্ছে মানে চাইলে তারা এটা না করলেও পারত, চাইলে তারা হচ্ছে নতুন জাস্ট নতুন দামটা দিয়ে রাখলেও পারতো, কিন্তু তারা ইচ্ছাকৃত ভাবে আগের ভ্যালুটা কাটা দিয়ে এইটা বোঝাইছে যে এই জিনিসটার দাম অনেক কমে গেছে, আপনি এটা কিনেন। এই যে কাটা দিল, এইটা কিভাবে করলো তারা? এই কাটা দেওয়ার জন্য আপনি ডিলিট ট্যাগ ইউজ করতে পারেন। ডিলিট, এই ডিলিটেড ট্যাগের মাঝে আপনি যে লেখাটাকে রাখবেন সেটা অটোমেটিকলি কাটা হয়ে যাবে। যেমন আমি 500 লিখলাম, পাশে নতুন একটা দাম লিখলাম 499, এরপর হচ্ছে আমি 500টাকে আমি ডিলিট, অত বড় লেখার সময় তো নাই, আমরা সংক্ষেপে লিখবো ডিল। ঠিক আছে? আচ্ছা, আমি যে বলতেছি সময় নাই সময় নাই, এখন ধরেন যে ডিলিট একেবারে সংক্ষিপ্ত, আবার কেউ ডিলি লিখেন না, ঠিক আছে? সবাই ডেল পর্যন্তই লিখবেন। ব্যাপারটা এমন না যে আমি যতটুকু ইচ্ছা ততটুকু লিখতে পারবো, ডিল হিসেবেই এইটাকে ডিফাইন করা আছে। আমি দেখেন হেডিং, তার ভিতরে 500টাকে আমি ডিলিটের ভিতরে রাখছি, 490টাকে আমি নরমালি রাখছি। আমাদের এখানে কি হবে 500, আচ্ছা 499 সহ কাটা আসছে কেন? ও আচ্ছা, আমি এই ট্যাগটা হচ্ছে সামনে দিতে হবে, এই যে এবার ঠিক হবে। এবার দেখেন 500 কাটা আর 499 ঠিক আছে, এখন আপনি ঠিক এই প্রোডাক্টটা কিনবেন। আচ্ছা, তারপরে আছে কি, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা ভাই এটা একটু বুঝলাম না, এটা যদি আবার একটু রিপিট করতেন। ডিলিটটা ডিলিট হচ্ছে আপনি ডিলিট ট্যাগের মধ্যে যে লেখাটাকে রাখবেন সেই লেখাটা কাটা হবে, এই যে দেখেন 500টা কাটা, এটাই হচ্ছে ডিলিটের কাজ, আর কোনো কাজ নেই। আচ্ছা ভাই, ওই যে আপনি যে কাটলেন, ওই কাটার কালারটা যদি অন্য কোনো কালার দিতে চাই তখন কি হবে? কাটার কালারটা অন্য কোনো কালার এভাবে দেওয়া যাবে না, আমরা তো এখনো সিএসএস শিখি নাই, তো সিএসএস এ গেলে হচ্ছে এটা দেখানো যাইতো। এই কাটার কালারটা মূলত লেখার কালার অনুসারে আসে, বাট আপনি আরো অনেক ভাবে কাটতে পারবেন। কেন, আমরা তো এইটাও দেখি যে এরকম করে কাটা থাকে, এই 499 এইটাতে হচ্ছে এইভাবে কাটা থাকে, এইভাবে কাটা থাকে না, অনেক 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 ওয়েবসাইটে দেখি। সেইটা কিন্তু ডেল ট্যাগ দিয়ে করা যাবে না, এটা হচ্ছে আমাদের কাস্টম ভাবে ডিজাইন করে করে হচ্ছে এটাকে কাটতে হবে, এরকম ডিজাইন বানাইতে হবে। সেইটা পরে আমরা কি বেসিকটা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা অ্যাট্রিবিউটসটা দেখি। তো এখন বলেন এই কয়েকটা টপিক সবার ক্লিয়ার কিনা? লাইন ব্রেক, বোল্ড, ইটালিক, ডিলিট। জি স্যার, সব ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেলে তো আর কোনো সমস্যা নাই। এবার আমরা অ্যাট্রিবিউট শিখব। আমাদের তো আচ্ছা, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট জিনিসটা কি সেটা কাটতে জানি। অ্যাট্রিবিউট হচ্ছে এলিমেন্টের ভেতরে থাকে, এই যে আমাদের এলিমেন্ট আছে না, এলিমেন্টের ভেতরে থাকবে। ভেতরে বলতে ওই মাঝখানে না, ভেতরে বলতে হচ্ছে এই যে স্টার্টিং যে আছে না, এই যে পি এর স্টার্টিং কোনটা, এইটা এই ট্যাগের ভেতরে থাকবে। সো এই যে এই ভেতরে থাকবে, ঠিক আছে? এই যে দেখেন আমি একটা ফাঁকা জায়গা করছি না, এইখানে থাকবে ওরা। তারপর হচ্ছে যারা সিঙ্গেল ট্যাগ আছে, যেমন ধরেন ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, এই যে এইটার ভেতরে, তার মানে এই যে একটা ফাঁকা, এই ফাঁকা জায়গাটায় ওরা থাকবে, ঠিক আছে? অ্যাট্রিবিউট হচ্ছে এই জায়গায় থাকে। এই জায়গায় থেকে ওর কাজটা কি? এই জায়গায় থেকে ওর কাজ হচ্ছে যে এলিমেন্টের ভেতরে থাকবে সেই এলিমেন্টে কিছু সুবিধা দেয়, বা সেই এলিমেন্টের কোন একটা কাজ করে দেয় অ্যাট্রিবিউট গুলা। সো এক এক এলিমেন্টের এক এক ধরনের অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউট গুলা এক এক ভাবে কাজ করে, ঠিক আছে? সো এখন অ্যাট্রিবিউটের ব্যবহারটা আমরা এখনো দেখি নাই, বা একবার দেখলেই বুঝতে পারবো। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম, অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউট নেম লিখতে হবে, তারপর হচ্ছে একটা ইকুয়ালস টু দিতে হবে, তারপর ডাবল কোটেশন দিতে হবে। এটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার রুলস। সো অ্যাট্রিবিউট নেম গুলো হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো। ইকুয়ালস টু ডাবল কোটেশন এটা ফিক্স থাকবে, এই মাঝখানে কি হবে সেটা অনেকটাই আপনার উপর ডিপেন্ড করে।
হ্যাঁ, এখন আপনি কি ধরনের সুযোগ সুবিধা কোন একটা এলিমেন্টকে দিতে চান বা কি বৈশিষ্ট্য আপনি এলিমেন্টকে দিতে চান, তার উপর হচ্ছে এই মাঝখানে আপনি কি দিবেন সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে আমরা ভ্যালু দিতে পারি, যে এখানে বসে হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে, যেমন আমি কয়েকটা অ্যাট্রিবিউটের উদাহরণ দেই, যেমন হচ্ছে সোর্স, ঠিক আছে, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে আপনার আইডি, তারপর হচ্ছে ধরেন টাইটেল, নেম, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো আমি উপরে যে রুলসে আমি লিখছি সেই রুলসে আমি এগুলোর কয়েকটা লিখি। যেমন আমি যদি সোর্স অ্যাট্রিবিউট লিখতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে অ্যাট্রিবিউট নেম ইকুয়ালস টু ডাবল কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আপনি কোন সোর্স দিতে চান সেই সোর্সটা উল্লেখ করে দিতে হবে। আবার ধরেন ক্লাস, যে অ্যাট্রিবিউট নেম ইকুয়ালস টু ডাবল কোটেশন। আর একটা খুব ইম্পর্টেন্ট আর একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে স্টাইল, এইটা একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, সো এই যে ক্লাস এই একইভাবে লিখতে হবে, আবার ধরেন নেম একইভাবে লিখতে হবে, এভাবে হচ্ছে অ্যাট্রিবিউট লিখে। তো আমরা ইমেজ যদি আনতে চাই আমাদের ওয়েব পেজে, তাহলে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতেই হবে, সেটা হচ্ছে সোর্স। ঠিক আছে, আমি এগুলো একটু কেটে দেই। সোর্স, সোর্স আসছে হচ্ছে এই সোর্স থেকে, মানে উৎস। উৎস বলতে কি বোঝাচ্ছে, উৎস বলতে আমরা কি বোঝাচ্ছি, উৎস বলতে আমরা কোথা থেকে নিয়ে আসতেছি সেইটা। আমরা আমাদের এই ফোল্ডার থেকে নিয়ে আসবো না ওই ফোল্ডার থেকে নিয়ে আসবো, বা আমরা ইন্টারনেট থেকে নিয়ে আসবো কিনা, সেইটা আমরা সোর্সের মাধ্যমে বলে দিব। তো এই সোর্স অনেক বড় একটা ওয়ার্ড, এটাকে সংক্ষেপে এইভাবে এসআরসি লেখা হয়। ঠিক আছে, মিনিংটা বুঝবেন, এসআরসি, সোর্স। সো ইমেজে এই সোর্স কিভাবে কাজ করে, ইমেজে দুইভাবে আপনি ইমেজ আনতে পারবেন আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে দুইভাবে ইমেজ আনতে পারবেন, একটা হচ্ছে আপনি লোকাল ইমেজ আনতে পারবেন। সো লোকাল ইমেজ আনার জন্য আপনার প্রজেক্টে এখানে কোনো একটা ইমেজ লাগবে। আর একটা হচ্ছে আপনি অনলাইন ইমেজ আনতে পারবেন। অনলাইন ইমেজ আনার জন্য অনলাইন থেকে আপনার ইমেজের লিংক লাগবে, সেই লিংক আপনি সোর্সের মধ্যে দিয়ে দিলে ওরা আপনাকে ইমেজ শো করাবে। আচ্ছা, ইমেজের ফাইল টাইপ কি, ডট পিএনজি আছে, ডট জেপিজি আছে, তাই না? ডট পিএনজি আছে, ডট জেপিজি আছে, আবার কি আছে, ডট জেপিইজি আছে, রাইট? এরকম অনেক ধরনের ইমেজ আছে। আমাদের ওয়েব ব্রাউজার সব ধরনের ইমেজ সাপোর্ট করে। আমাদের যে ব্রাউজার আছে ও হচ্ছে সব ধরনের ইমেজ সাপোর্ট করে। সো ইমেজ আপনার কোন ফরম্যাটের ইমেজ সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, ওরা আপনি যে ইমেজ দিবেন না সেই ইমেজই নিবে। সো এখন তাহলে আমরা একটা ইমেজ প্রথমে লোকাল ভাবে আনা ট্রাই করি, যে লোকালি আমরা ইমেজ কিভাবে আনবো। সো আমি একটা ইমেজ আগে আমার এই ফোল্ডারে নিয়ে আসি। সাপোজ আমি এই ইমেজটাই নিয়ে আসলাম। ঠিক আছে, আমি এই ইমেজটাই নিয়ে আসলাম, প্ল্যান্ট ওয়ার্ক 257+1, এখানে আমি রাখলাম প্ল্যান্ট ডট জেপিজি। তো দেখেন এখন আমার এইচটিএমএল এর ঠিক সাথেই আছে ইমেজটা, রাইট? আমি যদি এইচটিএমএল থেকে ডাক দেই এই ইমেজটাকে, তো আমার বেশি দূর ঘুরতে হবে না, বেশি কিছু করতে হবে না, জাস্ট ডিরেক্টলি ওকে ডাকলেই হবে। ঠিক আছে, সো একটা ইমেজ এলিমেন্ট মানে ইমেজ ট্যাগ কি হয়, সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। তো এইটার ভেতরে আমাকে সোর্স উল্লেখ করতে হবে। ঠিক আছে, এখন দেখেন একটা কমন একটা জিনিস দেখেন, এখানে যদি আপনি কোনো স্পেস না দিয়ে যদি সোর্স লেখেন, তাহলে এই পুরোটা এই পুরো মিলে, পুরো ওয়ার্ডটা মিলে একটা ট্যাগ হবে। এখন আপনি চিন্তা করেন আইএমজি এসআরসি নামে কোনো ট্যাগ কি হয়? নরমালি হয় না। কিন্তু আপনাকে ইমেজটাও রাখতে হবে, সোর্সটাও রাখতে হবে, আবার দুইটা আলাদাও হইতে হবে। এটা কিভাবে করবেন? এটা করার জন্য এলিমেন্ট নেম এবং ট্যাগ নেম এটার মাঝখানে একটা স্পেস দিতে হয়। একটা স্পেস দিলাম আমি। এখন দেখেন আমার এলিমেন্ট নেমও ঠিক আছে, আমার অ্যাট্রিবিউটও আমি ঠিকঠাক ভাবে লিখতে পারবো, ইজি। এখন সোর্স থেকে আপনার লোকাল ফাইলে, লোকাল ফোল্ডারে যে ইমেজটা আছে তাকে ডাকেন। কি বলে ডাকবেন? ওর নাম ধরে তো ডাকতে হবে, রাইট? ওর ফুল নেম ধরে না ডাকলে আবার কথা শোনে না, ওর পুরো নাম ধরে ওকে ডাকতে হবে, তাহলেই ও কথা শুনবে। প্ল্যান্ট ডট জেপিজি, হুবহু প্ল্যান্ট ডট জেপিজি, আপনি হুবহু নাম ধরে ডাকলেন, সেভ করলেন। এবার এইখানে এসে রিলোড দেন, এই যে রিলোড দেন, দেখেন ও এখানে আসছে, তাই না?
অনেক বড় হয়ে আসছে আর কি। সো অনেক বড় কেন হয়েছে, কারণ ওর যা সাইজ, ওর সাইজ কত 3000/1996, আর আমার এই বডি সর্বোচ্চ সাইজ কত 1900 সামথিং, তাই না? তো এত বড় সাইজ তো ও হচ্ছে কুলাইতে পারতেছে না, সেজন্য অনেক বড় হয়ে আসছে। এইটা আমরা চাইলে আরেকটা অ্যাট্রিবিউটের মাধ্যমে এর এই সাইজটা কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে হাইট বা উইথ। আপনি যে কোনো একটা দিবেন, অন্যটা অটোমেটিক নিবে। সাপোজ আমি উইথ অ্যাট্রিবিউট দিলাম, অ্যাট্রিবিউট লেখার রুলস কি, অ্যাট্রিবিউট নেম ইকুয়ালস টু ডাবল কোটেশন। এখন আমি উইথ দিলাম ধরেন 300 পিক্সেল, এখানে পিএক্স লিখতে হয় না, ঠিক আছে, জাস্ট 300 দিবেন, সেভ করেন। দেখেন আপনার ইমেজটা এবার খুব সুন্দরভাবে 300 পিক্সেলে অনেক সুন্দরভাবে এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আপনি বলবেন হাইট কেন নিলাম না, এই ইমেজের একটা সুবিধা আছে, মানে এইচটিএমএল কি করে, আপনি যদি ওর একটা উইথ দেন বা ওর যদি হাইট দেন আর যদি না দেন, তাহলে কি করে, এই ইমেজের যে রেশিও সেই অনুযায়ী ও অটোমেটিক হাইট নিয়ে আসে। যেমন 300-র সাপেক্ষে ওর হাইট যতটুকু হইলেই ভালো হবে ততটুকুই ও নিয়ে আসে। বাট আপনি যদি দেন তাহলে কিন্তু এই ইমেজটা নষ্ট হইতে পারে। সাপোজ আপনি হাইট দিলেন, হাইট আপনি দিলেন ধরেন 100 পিক্সেল, আপনার ইচ্ছা আপনি দিতেই পারেন। আর যদি দেন তাহলে ইমেজটা দেখেন, আচ্ছা দেখেন নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য যে কোনো একটা দিতে হয়, হয় হাইট দিবেন না হলে উইথ দিবেন, তাহলে দেখবেন ইমেজটা নষ্ট হবে না, ইমেজটা সুন্দর থাকবে। আচ্ছা এবার যদি আমরা স্যার? অনলাইন, হ্যাঁ বলেন। আমার ছবিটা যদি অন্য ফাইলে থাকে তাহলে কি ছবিটা আসবে? অন্য ফাইলে থাকলে প্রথমে ফাইলটাকে ডাকতে হবে, তারপর হচ্ছে আপনার ইমেজটাকে ডাকতে হবে। সাপোজ আমার এখানে আরেকটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে ধরেন ইমেজ, ঠিক আছে। এবার ওই ইমেজের ভেতরে হচ্ছে আমার এই ইমেজটা আছে, রাইট। এখন আমার কি সরাসরি ডাকলে পাবে, দেখি তো পাই কিনা, পাই নাই, ব্রোকেন ইমেজ আসছে। তো এবার আমাকে কি করতে হবে, এখন আমাকে আগে ওই ফোল্ডারটাকে ডাকতে হবে। সো এই যে ইমেজ, দেখেন আমাদের ফোল্ডারের নাম কি, ইমেজ। আমি ইমেজটাকে ডাকলাম, ওর ভেতরে ঢুকতে হবে, ওর ভেতরে ঢুকতে হলে আবার স্ল্যাশ দিতে হয়, তারপরে হচ্ছে আমার ইমেজটাকে ডাকতে হবে। এই যে এবার আমি সেভ করি, সেভ করে হচ্ছে আমি এখানে সে রিলোড দেই, দেখবেন আসছে। ভেতরে যে ঢুকতে গেলে স্ল্যাশ লাগে, এটা আপনারা এই বিভিন্ন ধরনের ইউআরএল দেখলেও বুঝবেন। দেখেন এখানে যে স্ল্যাশ ইউজ করছে তারা, দেখছেন। অথবা থ্যাংক যদি ইউ আপনি, স্যার। ওকে দেখেন এই যে এখানেও দেখেন স্ল্যাশ স্ল্যাশ, ঠিক আছে। সো স্ল্যাশের মাধ্যমে ফোল্ডারের ভেতরে ঢুকতে হয়। আচ্ছা যদি আমরা অনলাইন ইমেজ আনতে চাই, একটা জিনিস আপনাকে ক্লিয়ার করতে হবে, ইমেজ ফাইল সেটাকে এনশিওর করতে হবে। এটা যে ইমেজ ফাইল, আপনি কিভাবে শিওর হইলেন, শেষে .jpg আছে। এবার আমি অনলাইন ইমেজ আনবো, সাপোজ আমি একটা বিড়ালের ইমেজ আনবো, ক্যাট। সার্চ ইমেজে যাই, দেখেন এখানে অনেক ধরনের ক্যাট আছে, সুন্দর সুন্দর ক্যাট। সাপোজ আমি এই ক্যাটটা, আমি এই ক্যাটের ইমেজটা আমি আমার ওয়েবসাইটে নিব। তো প্রথমে আমি কি করছি, এই ইমেজে এসে, গুগল ইমেজে এসে এই ইমেজটাকে আমি বড় করে দেখছি আগে, এই যে, ঠিক আছে। আমি কিন্তু সরাসরি এখান থেকে কোথাও যাই নাই, এখানে আগে ক্লিক করছি, বড় করে দেখছি। এবার এইটা আমি ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে দিলাম। আমার ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে চলে আসলো। দেখেন উপরে একটা লিংক দেয়া আছে, রাইট। এখন লিংক যত বড়ই হোক না কেন, একবারে শেষের দিকটা খেয়াল করেন, কি লেখা আছে, .jpg। তার মানে আমরা এইটা এনশিওর হইলাম যে এই যে লিংক, এইটার মাধ্যমে একটা ইমেল ফাইলই মানে ইমেজ ফাইলই আমাদের আসবে। আমরা এই পুরোটা কপি করি, যদি অনেক ছোট ছোট লিংকও আছে, সাপোজ আপনি যদি এইটা নেন, এটা সম্ভবত ছোট একটা লিংক হইতে পারে, না এটা তো আরো বড় লিংক, ছোট লিংকও আসে মাঝে মধ্যে, ঠিক আছে। বাট বড় লিংক নিলে সমস্যা নেই, এই যে এইটা নিলাম তার সমস্যা নেই। এইটা নিয়ে আপনি আপনার এই সোর্সের মধ্যে রাখেন, জাস্ট পুরো লিংক হুবহু কপি করে নিয়ে এসে সোর্সের মধ্যে রাখবেন। এখন যদি আপনি এখানে এসে রিলোড দেন, তাহলে আপনার ওই বিড়ালের ইমেজটাই আপনার এখানে চলে আসবে, তবে নেট কানেকশন থাকবে। কারণ আমরা তো এবার ইমেজটা টানতেছি কই থেকে, সরাসরি একটা ওয়েবসাইট থেকে টানতেছি, রাইট। সো নেট কানেকশন থাকলে আমাদের এখানে ওই ইমেজটাই চলে আসবে। আচ্ছা, সো এইবার বলেন ইমেজ নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। এই ইমেজ,
স্যার এই ইমেজের লিঙ্কটা কি স্যার কি গুগলের থেকে একটু শর্ট করে নেওয়া যায় না কোনোভাবে? কারণ লিঙ্কটা তো অনেক বড় হয়ে যায়, তাহলে কি লিঙ্ক কাজ করবে স্যার? কাজ কেন করবেন? এই যে আমারটা তো কাজ করছে এগুলো। স্যার আমি যদি ওই যে হ্যাঁ বলেন। স্যার, আমি যদি ওই যে মানে যে গুগলে তো লিঙ্ক শর্ট করা যায়, আমি যদি ওইখান থেকে যদি শর্ট করে নেই তাহলে কি কাজ করবে? তাহলে কাজ না করার সম্ভাবনাই বেশি, কারণ আমাদের ইমেজটাকে ঠিক রাখতে হবে। এখন লিঙ্ক শর্ট করতে যদি কোনো লিঙ্ক শর্ট করতে গিয়ে যদি ইমেজের এক্সটেনশন হারায় যায় তাহলে সমস্যা হইতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, তবে এইটা আমাদের লাগবে না, কারণ আমরা যখন রিয়েল প্রজেক্ট করব তখন আমাদের কখনোই জি স্যার। এই কোর্সের মধ্যে আমাদের অনলাইন ইমেজ লাগবে না, কারণ এগুলো তো আরেকজনের ইমেজ। আমি জাস্ট আপনাদের দেখাইলাম জি, জি। আমাদের বেশিরভাগ সময় লোকাল ইমেজ লাগবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, হ্যাঁ, আর কেউ কিছু বলতে চাইছিলেন সম্ভবত? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি পরের টপিকসে যাই। সো আমরা তো ইমেজটা আমরা বুঝতে পারলাম যে ইমেজ কিভাবে আসে, আমরা অ্যাট্রিবিউটও বুঝতে পারছি। এবার তাহলে আমরা লিংকে যাইতে পারি। লিংক, লিংক মানে কি? মানে হচ্ছে আমি আমার এই পেজে ক্লিক করার মতো একটা ওয়ে থাকবে, হ্যাঁ, ওইটাতে ক্লিক করলে কোন একটা লিংকে যাব। সাপোজ আমি এখানে থাকলো গুগল, গুগলে ক্লিক করলাম, google.com এ চলে গেল। ঠিক আছে, ওইটা হচ্ছে লিংক। তো লিংক আমরা এখানে কোন এলিমেন্টের মাধ্যমে আমরা এখানে লিংক বসাবো? লিংক আমরা বসাবো অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, মানে অ্যাঙ্কর এলিমেন্টের মাধ্যমে। অ্যাঙ্কর, ঠিক আছে। অ্যাঙ্কর মানে কি? ওই যে জাহাজ বা নৌকা হচ্ছে যখন তীরে আসে তখন ওই জাহাজ বা নৌকাকে আটকে রাখা হয় একটা নোঙর দিয়ে, ঠিক আছে, এটাকে বাংলায় নোঙর বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাঙ্কর। এইখানে আমাদের ওই ধারণাটা বা ওই মানে থিওরিটা এখানে কিভাবে অ্যাপ্লাই হইতেছে? আসলে আমরাও এইখানে একই কাজ করব। আমরাও আমাদের ওয়েবসাইটে, আমাদের ওয়েব পেজে অন্য কোনো লিংক এখানে আমরা আটকাবো, ঠিক আছে, এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। সো অ্যাঙ্কর ট্যাগের শুধুমাত্র এটা নেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডাবল ট্যাগের এলিমেন্ট, এই যে এটা নেওয়া হইলো। তো এর ভেতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আপনি যে লিংককে আটকাবেন সেই লিংকটা আপনাকে বলে দিতে হবে, আর লিংক আপনি কোন লেখার মাধ্যমে শো করবেন বা কিসের মাধ্যমে শো করবেন, ঠিক আছে। সো একটা হচ্ছে আপনার মিডিয়াম লাগবে। সো মিডিয়ামটা থাকে হচ্ছে এই এর মাঝখানে, আর লিংক আপনার এই এর ট্যাগের ভেতরে বসাইতে হয়, ঠিক আছে। সো লিংক ডিফাইন করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউটের হেল্প নিব। সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে href। এই href একটা শর্ট ভার্সন, এর ফুল মিনিং হচ্ছে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স মানে কি? আমি অন্য কোনো একটা কিছুর রেফারেন্স আমার এই ওয়েব পেজে আমি এই লিংকের মাধ্যমে দিতে চাচ্ছি, ঠিক আছে, মিনিং হচ্ছে এইটা। সো href দেন href অ্যাট্রিবিউটের রুলস অনুযায়ী আমাদের এভাবে লিখতে হবে। আর এই মাঝখানে হচ্ছে মিডিয়াম, মানে আমি এই লিংকটাকে কিসের মাধ্যমে হচ্ছে আমার ওয়েব পেজ আমি আনবো। আমি একটা লেখার মাধ্যমে আনতে পারি, সাপোজ এইটার মাধ্যমে আনতে পারি, ক্লিক হেয়ার, এই লেখার মাধ্যমে আনতে পারি। সো দিলাম। এখন আপনার এইখানে তো কোনো লিংক নাই, এখানে লিংক আনতে হবে। আমি গুগল আনতে পারেন, তো গুগল লিংকে আমরা লিংক কিভাবে আনি? www.google.com, আমরা দুটো লিংক এইভাবে লিখবো, বাট এইভাবে লিখলে কিন্তু হবে না। কারণটা কি আমি আপনাদের বলি। এখন আপনি তো বলবেন ব্রাউজারে লিখি, ঠিকই তো হয়। দেখেন, ব্রাউজারে যখন আপনি www.google.com লিখেন তখন কিন্তু আপনি একটা জিনিস জানেন না, যে আপনি জাস্ট এইটুকু লিখছেন, বাট এইটাতে কিন্তু যায় না। মূলত যে লিঙ্কটাতে যায় সেইটাতে কিন্তু সামনে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে https, এইটুকু কিন্তু সামনে থাকে, বাট এটা কিন্তু আমরা দেখি না। এইটা হচ্ছে ব্রাউজার অটো দিয়ে নেয়, আমাদের দেওয়ার দরকার হয় না। যেমন আপনি যদি এই লিঙ্কে যান, ইন্টার দেন, এখন আমি তো গুগলে গেলাম, তো আপনি এই লিঙ্কে একবার ক্লিক করেন, ক্লিক করে এবার আপনি কিবোর্ডে ক্লিক করেন, কিবোর্ডের আপনি অ্যারো বাটনগুলোতে ক্লিক করেন, তাহলে আপনি ওর ফুল ফর্মটা দেখতে পাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে কি ব্যাপার, আমরা তো এই সামনের এইটুকু দেই নাই, তাহলে গুগলে কেমনে গেল? এটা হচ্ছে আমাদের ব্রাউজার উনি করে দিচ্ছে, এটা আমাদের করতে হয় নাই।
বাট এইখানে তো আমাদের আর ব্রাউজার নাই, তাই না? এইখানে আমাদেরকে নিজেদেরকে কষ্ট করে এইটা বসাইতে হবে। এখন আপনি কষ্ট করতে চান না, আমরা মানুষরা কেউই কষ্ট করতে চাই না। সে উপায় কি? উপায় হচ্ছে আপনি নর্মালি গুগলে যাবেন, যে নর্মালি হচ্ছে গুগলে যাবেন, গুগলে গেলেন, এরপর এইখানে একটা ক্লিক করবেন, সিলেক্ট হবে, এটাকে কপি করবেন। বাট কপি কিন্তু ওই পুরোটা সহ হবে। দেখেন আমি এখানে পেস্ট করি, এই যে এখানে আমি পেস্ট করি, দেখছেন আমার কিন্তু শুধু এইটুকু কপি হয়নি, আমার পুরোটা কপি হয়েছে। সেইটাকে নিয়ে এখন আপনি এই আপনার এখানে পেস্ট করে দেন, তাহলে আপনারা কোনো কষ্ট করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, সো একটা জিনিস আমরা জানলাম যে লিংক দিতে হলে এইচটিটিপিএস এটা রাখতে হয়। এইচটিটিপিএস অর্থ কি বা এটা দিয়ে কি করে? এইটা হচ্ছে একটা প্রোটোকল। আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করতে চান তখন আপনাকে একটা প্রোটোকল মেনটেন করতে হয়। কি প্রোটোকল মেনটেন করতে হয়? যে না আমি রোবট না, আমি আসলে মানুষ, এই মানুষ হিসেবে ভিজিট করতে চাইতেছি। ঠিক আছে? এরকম কিছু জিনিসপত্র থাকে এটার ভেতরে। তো এটার ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে? এটার ফুল মিনিং হচ্ছে এইটা। সে এই টেক্সট কিভাবে ট্রান্সফার হয় এই জিনিসগুলো আমরা পরে বুঝতে পারবো, সার্ভার টার্ভার মানে সার্ভারে গেলে, সার্ভার হোস্টিং এগুলোতে গেলে। আপাতত জাস্ট এইটুকু জেনে রাখেন যে এইটুকু না দিলে লিংক কাজ করে না। আচ্ছা, তো এখন আমরা আমাদের ওয়েব পেজে যাই। দেখেন এই যে একটা ক্লিক হেয়ার লেখা আসছে, এখানে কিন্তু আপনার ওই লিংক আপনি দেখতে পারবেন না। এইটা কিন্তু আপনি এখন এখানে দেখতে পারবেন না। আপনি এখানে দেখবেন মিডিয়াম, এই যে আপনি কিসের মাধ্যমে শো করাইছেন মাধ্যমটা দেখতে পারবেন। ঠিক আছে? মিডিয়ামটা দেখতে পারবেন এইখানে। বাট এটাতে ক্লিক করলে ঠিকই গুগলে যাবে। ঠিক আছে? এইটাই হচ্ছে লিংকের কাজ। এখানে ক্লিক করবেন, ঠিকই গুগলে যাবে। সো এইটা হচ্ছে আপনার কোন লিংকে যাব আমি, এইটা এইচআরএফ এর মাধ্যমে আনতে হবে। আর কিসের মাধ্যমে যাব বা কিসের মাধ্যমে আমি শো করব সেটা হচ্ছে এইটা। সো এখন বলেন এই লিংক সবাই ক্লিয়ার কিনা? এই লিংক স্যার Link আরেকবার clear. বুঝাইলে একটু ভালোই তো। আচ্ছা আমি আরেকবার বলতেছি, সমস্যা নাই। লিংকের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আমি কিসের মাধ্যমে শো করব, সেটা হচ্ছে এই দুইটা ট্যাগের এলিমেন্টের মাঝখানে লিখতে হয়। আর কোন লিংকে যাব সেটা হচ্ছে হাইপার রেফারেন্সের মধ্যে লিখতে হয়। হাইপার রেফারেন্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই যে দেখেন এই যে একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে? এইটার ভেতরে হচ্ছে আমাকে, আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট। আচ্ছা ক্লাস আইডি তো অনেক পরে, এটা তো আপনার এক্সটার্নাল সিএসএস এ গিয়ে এটা দেখাইতে হবে, এত আগে বুঝাইলে সমস্যা আছে। ঠিক আছে? কয়েকজন হয়তো পারতে পারে, বাট যারা বুঝবে না তারা হচ্ছে একটু মানে প্রবলেমে পড়বে, কারণ এখন এগুলাই এমনিতেই এগুলাই অনেক কঠিন লাগবে অনেকের কাছে। তো এখন আমি ক্লাসে দেখাবো না, ওই সিএসএস আস্তে আস্তে একটু আপনাদের মাথায় ঢুকলে তারপর হচ্ছে আমি সিএসএস আর দেখাবো। ক্লাস আইডি সিএসএস এর টপিক, টার্গেট অ্যাট্রিবিউট, টার্গেট নিউ উইন্ডো, এটা হচ্ছে আমাদের এখানে আছে টপিকস। এই যে টার্গেট নিউ উইন্ডো, ওই সময় আমরা টার্গেট অ্যাট্রিবিউটের কাজ দেখব। ঠিক আছে? সো ওইটা প্রবলেম নাই। টার্গেটের কাজ কি? এইখানে আপনি ক্লিক করবেন, আপনার এই উইন্ডো ঠিকই থাকবে, নতুন উইন্ডোতে আপনার এই লিংকটা লোড হবে। আমি আরেকবার বুঝাই দেই। লিংকে দুইটা অপশন মানে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আমি কিসের মাধ্যমে শো করবো, এইখানে যদি আমি লিখি এখানে ক্লিক করুন, এইটাই আমার এখানে দেখাবে, এইটাই আমার এখানে দেখাবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমি কি কিসের মাধ্যমে শো করব, আর এটা হচ্ছে এই এইচআরএফ এর ভেতরে থাকে আমি কোন লিংকে যাব। আমি গুগলে যেতে চাই, আমি এটার ভিতরে গুগল রাখলাম। এখন যদি আমি এখানে এসে রিলোড দেই, দেখেন যে লেখাটা আসছে, এখানে ক্লিক করি, আমাকে গুগলে নিয়ে যাবে। বুঝতে পারছেন? এবার জি বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এখন মিডিয়াম যেহেতু বলছিলাম, তার মানে কি এই যে আমরা এখানে লেখা না রেখে যদি অন্য কোনো কিছু রাখি তাহলে কি আমার ওইটাতে ক্লিক করলে লিংকে যাবে? সাপোজ আমরা এইখানে এই ইমেজটা রেখে দিলাম এই লিংকের মধ্যে, পুরো ইমেজটা তুলে এনে আমি এই লিংকের মধ্যে রেখে দিলাম। আমার ইচ্ছা যে আমার এই পুরো লিংক থাকবে একটা,
এই লিংকের মধ্যে আমি একটা ইমেজ রাখছি, সো ইমেজে ক্লিক করলে যাতে গুগলে যায়, দেখি তো কাজ করে কিনা। এখন আর ওই লেখাটা নাই, এখন যদি ইমেজে ক্লিক করি তাইলেই গুগলে চলে যেতেছে। তার মানে আমরা এইটা শিওর হইলাম যে আসলে লিংকের মিডিয়াম যেটা সেটা আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। আমরা চাইলে ইমেজ ইউজ করতে পারি, চাইলে আমরা এই প্যারাগ্রাফ হেডিং এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। চাইলে আমরা নর্মাল টেক্সট যেটা একটু আগে লিখলাম সেইটাও চাইলে ইউজ করতে পারি। সো এটাকে বলা হয় ইমেজ লিংক, ঠিক আছে। মানে থিওরিটিক্যাল ভাষায় এটাকে বলা হয় ইমেজ লিংক, যেটা আমাদের এই টপিকসে ছিল যে লিংক ইমেজ। আচ্ছা এখানে ছিল না, বাট তাও দেখাইলাম। আচ্ছা, তো এখন বলেন এই ইমেজ লিংক সবাই ক্লিয়ার কিনা? ইমেজ লিংক জি স্যার, ক্লিয়ার। স্যার একটা ওয়েব পেজের পুরো মানে একটা ছবি বসাতে চাইলে এটা আমরা কতটুকু হাইট বা ওয়েট দিব? এইটা হচ্ছে এইটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এখন আপনাকে তো একটা ডিজাইন দেয়া হবে, রাইট? সেই ডিজাইনটা দেখে দেখে তো আপনি ওয়েব পেজটা তৈরি করবেন। সো ওই মানে ডিজাইনে ইমেজের সাইজ যত আছে আপনিও তত নেবেন। এখন আপনাকে ডিজাইন কিভাবে দেয়া হবে, সেই ডিজাইন আপনি কই থেকে দেখবেন, কিভাবে কি করবেন, সেগুলো আমি সব দেখাবো। বাট এখন আমি একটা হিন্টস দেই যে এগুলা কিভাবে দেখে। সাপোজ আমার কাছে একটা ডিজাইন আছে, ধরেন এটা হচ্ছে ইংরেজিতে থাকে, একটা হিন্টস দেই যে আমি এগুলো কিভাবে করব। আমি তো জানি না কতটুকু হাইট উইডথ দিলে এটা হবে, ঠিক আছে। ধরেন এইটা একটা আমার একটা ডিজাইন, এই ডিজাইনটা আমাকে ক্লায়েন্ট দিছে, বলছে যে এটা তুমি আমাকে ওয়েব পেজে কনভার্ট করে দাও, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাজ দিছে। এখন এখানে দেখেন এখানে তিনটা ইমেজ আছে। এখন আপনি ইমেজের সাইজ কত দিবেন, ইমেজ একটা ক্লিক করবেন। এগুলো আমি সব শিখাই দিব, এই যে এগুলা কিভাবে এগুলো বুঝতে হয়। দেখেন এই যে আপনি ইমেজটাকে এখন তো আপনি ধরছেন, তো এখানে দেখেন উইথ কত আছে 552, হাইট কত আছে 398। তো আপনি জেনে গেলেন, এখন আপনি আপনার এই কোডে এসে আপনি ওইভাবে কাজ করবেন হুবহু, তাই না? আমরা তো এই ডিজাইনের বাইরে কিছু করতে পারবো না। তো আমাদেরকে এইখান থেকে জেনে জেনে নিয়ে ওইখানে গিয়ে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আমরা সব বুঝবো, সমস্যা নেই, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। আর ডিজাইনে গেলে আরেকটু ক্লিয়ার হবেন যে আসলে ওয়েব পেজটা কিভাবে কাজ করে, বা এই ওয়েব পেজ আমরা যা দেখি সেগুলো আসলে কিভাবে তৈরি হয়। এখন আমরা জাস্ট স্ট্রাকচার শিখতেছি, মানে যেটা কঙ্কাল বলা হয় আর কি, HTML কে কঙ্কাল বলা হয়, কঙ্কালটা শিখতেছি। আচ্ছা, তাহলে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। বাসায় সবাই প্র্যাকটিস করবেন এইটা। ভাইয়া মেসেঞ্জার গ্রুপটা কি খুলছিলেন? মেসেঞ্জার গ্রুপ খুলছি, আর আপনাদের সবাইকে অ্যাড করা হয়েছে এটা। কাইন্ডলি আপনাদের মেসেজ রিকোয়েস্ট আমাকে করা হয় নাই স্যার। এই আইডিতে একটু মেসেজ পাঠাইলে ভালো হতো, চ্যাটে লিখে দিচ্ছি। আপনাকে অ্যাড করা হয় নাই, আপনি আমাদের নক করেন মেসেজে। আমি আপনাদের সবাইকে নক করব কিভাবে? এইটা আমি আপনাদের কিভাবে নক করতে পারি? আচ্ছা আপনাদের ফেসবুক আইডিটা বলেন। ভাইয়া আমি ফেসবুক আইডি ইউজ করি না, আমার মেসেঞ্জার আইডি এটা, আমি আপনাকে চ্যাটে পাঠাইছি, দেখেন। আপনি ফেসবুক আইডি ইউজ করেন না, তাহলে আমাদের এই গ্রুপে আছেন কিভাবে আর ইয়া করতেছেন? আমার আম্মুর আইডি দিয়া আপনার এই গ্রুপে ঢুকছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ক্লাস তো শেষ, আমি একটু রেকর্ড অফ করে দিই, এগুলো রেকর্ডে গিয়ে লাভ নাই।